স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিএনপিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে সংসদে আবির্ভূত হয়। আগের দফার মতো মন্ত্রিসভায়ও তাদের জোট অটুট থাকে, তাই নির্বাচনের মতো শুরু থেকেই পুরো সংসদ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সংসদের বাইরে থাকা কিছু বাম দল জাতীয় স্বার্থ থেকে মাঠের কর্মসূচি দেয়, এখন সেই ধারায় চলছে বিএনপি জোট। ঘর গোছানোর পর তাদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবশ্য এখনো বজায় আছে। সব মিলিয়ে ছায়া সরকার নামে কার্যকর বিরোধী দলের সংকটে আমাদের জাতীয় সংসদীয় গণতন্ত্র। এসব নিয়ে আজকের আলোচনা বিরোধী দলের সন্ধানে। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএর অ্যাডহক কমিটির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আছেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস এবং সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের। ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি আজকে একটি রাজনৈতিক জোট আপনার নেতৃত্বে গঠিত হয়েছে, তো সেই সব কিছু ধরে যদি একটু জানতে চাই যে গত কয়েক বছরে আপনার যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে কে বেশি লাভবান হয়েছে? এখন সরকারে আছে যে আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জনগণ, কারকে আপনি লাভবান বলবেন? আমি শুধু একটি জিনিস আপনার ইয়েতে একটু কোট করতে চাই, সেটা হচ্ছে 2010 সালের 23 অক্টোবর সেই সময়কার বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন দুই নেত্রীকে এক টেবিলে, আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, দুই নেত্রীকে এক টেবিলে বসানোর দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সরকার আমার বাড়ি কেড়ে নিচ্ছে, দুই ছেলেকে মামলা মোকদ্দমায় জড়ানোর চেষ্টা করছে, সেখানে কিভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের উদ্যোগ নেন? আমি এই বিষয়টি উল্লেখ করলাম কারণ আপনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন গত কয়েক বছরে। কথাটা হচ্ছে ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার রিয়েলি, কারণ আমি যেটা মনে করি যে রাজনীতিটা দেশের জনগণের স্বার্থে একটা কর্মকাণ্ড। রাজনীতিবিদরা তাদের অ্যাকচুয়ালি জনগণের নার্ভে আঙ্গুল রেখে তাদের স্বার্থের কথা চিন্তা করে নিজেদেরকে পরিচালিত করার কথা। আমার যে পিরিয়ডটার মধ্যে আপনি আমার কর্মকাণ্ডের কথাটা বললেন, সেই পিরিয়ডটা বেশিরভাগই ছিল কিন্তু যে উদ্ধৃতিটি আপনি যেই কাজের জন্য দিলেন সেটি আমার জন্য ইট ওয়াজ আ শক, বিকজ আই অলওয়েজ থট যে ডেমোক্রেসি হচ্ছে ইজ আ গভর্নমেন্ট বাই ডিসকাশন। সেখানে সংলাপের স্থান থাকবে, আলোচনার স্থান থাকবে, যে কোনো সমস্যার সমাধান বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আলোচনার ভিত্তিতে হবে। কারণ দ্য হোল ফ্রেমওয়ার্ক অফ ডেমোক্রেসি যেটা একটা সংসদের মধ্যে দিয়ে জেনারেটেড হয়, সংসদটা কি, সেখানে তো এই আলোচনাটাকেই আপনি ইনস্টিটিউশনালাইজ করছেন। টু পার্টিজ সিট টুগেদার, দে ডিসকাস অ্যান্ড দেন মেক দ্য ল। অ্যাকর্ডিংলি এই যে ডিসকাশনের যে ফোরামটা, সেই ফোরামটা আপনি তো বাইরেও থাকতে পারে। যখন নাকি ভেতরে এই ধরনের কোনো রকমের একটা সংকট সৃষ্টি হয়, যার মাধ্যমে হয়তো দুই নেত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং একে অন্যের মুখ দেখতে পারে না, চেহারা দেখতে পারে না, এই ধরনের একটা পরিস্থিতি আমাদের কাছে খুব কমন। এটা একটা চেহারা আমাদের দেশের রাজনীতির। সে অবস্থাতে যদি আজকে আমি একটা আশাবাদ ব্যক্ত করে বলি যে না, দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে বা বসাতে হবে, কারণ আমি মনে করি যে এটা দুই নেত্রী সারা 16 কোটি মানুষকে তারা জিম্মি করে রাখতে পারে না, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে দেশ চলতে পারে না, দুইটি ইচ্ছা অনিচ্ছার উপরে। সেখানে এটা আমার একটা মতামত, এটা আমার একটা অভিব্যক্তি যেটা আমি প্রকাশ করেছি প্রকাশ্যে, এবং এটার উপর কিছু কর্মসূচি আমি গ্রহণ করেছিলাম। ব্যানার ছিল, পোস্টার ছিল, সবকিছু নিবেদিত, বাট আই ওয়াজ আননেসেসারিলি এটার ব্যাপারে আমার উপরে একটা অন্যরকমের। কিন্তু এটা ইট মে বি শক টু ইউ, কিন্তু এটা তো আপনার জন্য প্রথম না। আমরা দেখেছি নভেম্বর 1994 সালে, নভেম্বরের 4 তারিখ, আরো একটু যদি স্পেসিফিক হই, আপনি তথ্যমন্ত্রী থেকে বরখাস্ত হয়েছেন। এরকমই একটি মানে ডিফারেন্স অফ ওপিনিয়নের জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে এইভাবেই চলে। হ্যাঁ, সেটা ঠিক। সে সময় আমি তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা দিয়েছিলাম, এবং সেখানে এই প্রসঙ্গটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে কি না হবে। আওয়ামী লীগের ডিমান্ড তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার পক্ষে, কারণ বিএনপির অধীনে তারা নির্বাচনে যাবে না, এবং সেটাকে তারা টেন্ট করলো অ্যাজ পক্ষপাতিত্বশীল হবে বলে তারা নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার চাইলো। আর এদিকে আমাদের বিএনপি থেকে তখন সেটা দেওয়ার প্রশ্নই ছিল না। তো কাজে সেরকম একটা প্রেক্ষাপটে আমার নিজস্ব যে মূল্যায়ন ছিল সেটা হলো, আমি নিজেও কিন্তু কিছুটা বোঝার চেষ্টা করলাম যে সত্যি তো একটা রাজনৈতিক দল হিসেবে আমরা, বিশেষ করে সরকারের থেকে তো আমরা দেখেছি কিভাবে সরকার একটা প্রশাসনকে প্রভাবিত করতে পারে, এবং সেই অবস্থাতে যদি আমি সত্যি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই,
তাহলে জিনিসটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত, এবং এটা একটা ন্যায্য দাবি বলে আমি তখন কিন্তু মনে করেছি। যে কারণে তথ্যমন্ত্রী থাকা অবস্থায়ও আমি আমার এই মতামতটা প্রকাশ করেছি। কিন্তু কি প্রক্রিয়ায় আপনি আবারও দলে থাকলেন, দলের শীর্ষ পর্যায়ে গেলেন, 2001 সালে সরকার গঠন করার পরে আপনি আবার যোগাযোগ মন্ত্রী হলেন, দাপটের সঙ্গে যোগাযোগ মন্ত্রিত্ব করলেন, এবং আপনার বিরুদ্ধে আবার অভিযোগও আসলো যে আপনি বিভিন্ন দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, রেলের জায়গা দিয়ে দিয়েছেন নিজের স্ত্রীকে, নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। আমাকে এটা আপনি বলতে পারেন যে কিছুটা তো এই সমস্ত কথাবার্তা তো মিডিয়া থেকে আসে, এবং বহুবার আমি পাবলিকলি যে কোনো এই ধরনের টক শোতে যারা যারা এই ধরনের অভিযোগ করেছে যে আমি রেলওয়ের জমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, ডিউলি রেজিস্টার্ড প্রতিষ্ঠান, যেটার সবসময় একজন সাবেক প্রধান বিচারপতি যেটা প্রেসিডেন্ট হন, এবং সেখানে যদি মহাসচিব হিসেবে সিগমা হোদা থেকে থাকে, এবং সেই সংস্থাকে যদি আমি একটা জমি দিয়ে থাকি তাদের নিজস্ব কর্মকাণ্ডের কারণে, যে এত কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে আমাদের এই মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মকাণ্ডের দরুন, তাদেরকে যদি একটা হেডকোয়ার্টার করার জন্য একটা জমি দিয়ে থাকি, সেটা কি করে স্ত্রীকে দেওয়া হলো আমি তো এটা নিজেও বুঝতাম না। আমি বোঝানোর চেষ্টা করেছি মিডিয়াকে। আজকে অনেকদিন পরে কিন্তু আপনার মুখ থেকে কথা আমরা আরো আপনার কাছ থেকে শুনবো। আমি সর্বশেষ একটি কথা আপনাকে জানিয়ে রাখি, 2010 সর্বশেষ না, মানে আমার এই প্রসঙ্গে এই একটি উক্তি সর্বশেষ, সেটা 2010 সালের 24শে জুলাই ব্যারিস্টার রফিকুল হক করেছিলেন। তিনি বলেছিলেন যে 111 সে বিতর্কিত সরকারের জন্য মওদুদ আহমেদ, আমিনুল হক, নাজমুল হুদা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী দায়ী। আপনি আসলে বিভিন্ন সময় দায়ী হয়েছেন, দায়ভার আপনাকে দেয়া হয়েছে, শুধু মিডিয়া না অন্য ক্ষেত্রে। আমরা আপনার কাছে আরো বিস্তারিত আলোচনায় আসবো। আমরা একটু জনাব টিপু বিশ্বাস আপনার কাছে যাই। 90-এর পর কিছু সময় সাংবিধানিক অসাংবিধানিক নানা নামে ডাকা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্রের পথেই চলেছে দেশ। এই সময়ে আপনাদের রাজনীতিতে গণতন্ত্রের অবদান কি আসলে? আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি এবং জনগণকে সংগঠিত করার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। আমাদের দল শ্রমিকদের মধ্যে কাজ করে, কৃষক ক্ষেত মজুরদের মধ্যে কাজ করে, বাংলাদেশ এবং ছাত্রদের মধ্যে কাজ করে প্রধানত। এবং বাংলাদেশে ইতিহাস, পাকিস্তানের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস আলোচনা করলে দেখা যাবে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং ছাত্ররাই বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করেছে। তাদেরকে সংগঠিত করার কাজে এবং তাদের নিয়ে এগিয়ে যাওয়ার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। কতটুকু এগোতে পারলো তারা, কতটুকু এগোলেন আপনারা? এগোনো এবং পিছনো এর দুটোর ব্যাপার আছে, তবে আমরা দাঁড়িয়ে নেই। আপনারা এগোচ্ছেন, এগোচ্ছি, কখনো পিছোচ্ছি, কখনো এগোচ্ছি, এগোনো পিছনের মধ্যে দিয়ে এগোচ্ছি, এই কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার কাছে। আমি মেজর আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে আজ আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার নাজমুল হুদা একটি নতুন দলের আহ্বান করেছেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট বা বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বা বিএনএ। আপনার মূল্যায়ন কি এই সময়ে ব্যারিস্টার নাজমুল হুদার এই দল গঠনে এবং সার্বিক রাজনীতিতে কি প্রভাব থাকতে পারে আপনি মনে করেন? এখন সরাসরি আপনি হুদা ভাইয়ের সামনে আমাকে প্রথম দিন আপনি তাকে কংগ্রেচুলেট করতে পারেন। তবে একটা ভুল আমি ভেঙে দিচ্ছি, এটা কিন্তু নতুন দল না, এটা নামান্তর। আচ্ছা, বিএনএফ থেকে বিএনএফ এর নামটা পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স। কারণ এটা প্রথম দিন আপনার এখানে আসছি, এখানে এসে নিবেন। আসলে হুদা ভাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক সময় অনেক কিছু করতেছেন। একটু আগে যেটা আমরা অফ দ্য রেকর্ড বলছিলাম যে এখানে আমার বিশ্বাস ভাই আছেন, একসময় হুদা ভাই বিএনপির একজন খুব লিডিং লিডার ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপরে তার প্রভাব প্রচন্ডতম ছিল। আমরা সেই বিরোধী দল আমরা যদি দেখেছি, কিন্তু সামহাও হুদা ভাই হলো আমাদের একটা উল্কাপাতের মতো, প্রায় কক্ষচ্যুত হয়ে যান, মানে ওই হয়ে যান। তবে উনার একটা সুবিধা কি যে উনি মাধ্যাকর্ষণ ঠিক রাখেন, উল্কাপাত হয়ে তো হারিয়ে যায়, উনি হারিয়ে যান না, উনি আবার ঘুরে ব্যাক টু দি প্যাভিলিয়ন না হলেও মোটামুটি মাঠের মধ্যে থাকেন। হুদা ভাই যে জিনিসটা করার দরকার ছিল, আল্লাহর মধ্যে হুদা ভাইকে অনেক ব্যাকগ্রাউন্ড দিয়েছে, উনি ব্যারিস্টার মানুষ, রাজনৈতিক কথা বলেন, ওনার কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতেন, উনি যেটাকে খারাপ বলেন একবারে খারাপ বলো ভালো বল, কারণ এক জীবনে সবকিছু করা যায় না। এক জন্মে আপনি সরকার গঠন করবেন, এক জন্মে আপনি বিরোধী দল থাকবেন, এক জন্মে নতুন পার্টি করবেন, এক জন্মে পুরান পার্টি করবেন, এটা হয় না, এটা হওয়া ঠিক না। হুদা ভাইকে অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো যে আপনার এই কষ্টটা, এই প্রচেষ্টাটা যদি আমরা বিএনপির মধ্যে দিতাম,
আমরা যদি আপনার মতো নেতা যদি বিএনপির সামনে বেগম খালেদার সামনে দাঁড়ায় বলতেন ম্যাডাম দিস ইজ ইউর মিস্টেক, এটা আপনি ভুল করতেছেন, আপনি এইভাবে দল চালাতে পারেন না, হয়তো উনি অপমানিত হইতেন, ইনসাল্ট হইতেন, কিন্তু উনি একটা জায়গায় দাঁড়িয়ে যেতেন, উনি বুঝাতে পারতেন যে আমি দলের কল্যাণের জন্য করছি। আজকে যিনি এটা করতেছেন এটা তো দলের ক্ষতি হবে এবং সরকারের লাভ হবে। দলের ক্ষতি হবে মানে বিএনপির ক্ষতি হবে, বিএনপি নেচারালি ক্ষতি মানে বিএনপির ইন এ ক্ষতি সেন্স এটা ইমেজ, অন্য কোনো ক্ষতি না। উনি বিএনপি পাঁচটা লোক নিয়ে আসতে পারবেন না, আমি সরি এটা বলতেছি, আসতে পারবেন না। উনি হয়তো কিছু দল ছুটলো যারা বিভিন্ন সময়ে জায়গা পাচ্ছে না। খুবই ইন্টারেস্টিং আলোচনা। আমি মাঝখানে একটু ফোরন কেটে না কেটে পারছি না, একই ফর্মুলায় মেজর আখতারুজ্জামান রঞ্জনকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কক্ষচ্যুত উল্কা বলবেন, কক্ষে থাকা তারা বলবেন, না কনসিস্টেন্ট বলবেন, ইনকনসিস্টেন্ট? এই ফর্মুলাতে আপনি নিজেকে কি বলবেন? আমার ইনকনসিস্টেন্সি কিছু নাই, কারণ আপনি কি বলবেন? আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দলের মধ্যে ইনার স্ট্রাগল যেটা আছে, জি, ইনার স্ট্রাগল দলে থাকতে পারে। আমার এখানে টু ভাই আছেন পুরনো রাজনীতিবিদ, যে কোনো একটা কিছুর মধ্যে একটা যদি আপনার ইনার্শিয়া না থাকে, ইনার্শিয়ার থেকে তো ইনার হবে। আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি আমার দলের টেল টুস্টিং কাজ করা শুরু করছি। আপনি জানেন সেই বিশাল একটা প্লেনের পিছনে একটা ছোট্ট একটা টেল টুস্টার থাকে, যেটা খুবই ছোট, কিন্তু প্লেনটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই টেল টুস্টারের অবদান অনেক বেশি। আমি হয়তো ততটুকু পারি না দলকে, কিন্তু আজ পর্যন্ত আমি দলকে যে কথাগুলো বলে আসছি, যে এই জিনিসগুলো বলে আসছি, একটি আমাকে এরকম বইতে কোট করে দেখান যে আমি আমার ভুল একটা সাজেশন দিয়েছি। আপনি ইতিহাস থেকে বলেন যে আমি আজ পর্যন্ত যে পয়েন্টগুলো বলে দিয়ে আসছি। আমার প্রশ্নটা আপনার জন্য অন্য, আপনার সাজেশন দল নিয়েছে কিনা, নিয়ে উপকার পেয়েছে কিনা? নেয়নি বলি তো উপকার পাইনি। আমি যেদিন তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছি, সেদিন আমার হুদা ভাই বলেছেন তারেক রহমান আগামী দিনের 25 বছরের নেতা। পার্থক্য এখানে। আমি যদি বলেছি তারেক রহমান নষ্ট হয়ে গেছে, সেদিন আমার হুদা ভাই বলেছেন তারেক রহমান উনি বলছেন আমাদের নেতা। এই যে সেখানে আমি বলেছি নো, এটা ভুল করতেছেন আপনারা, আপনি এই ছেলেটাকে নষ্ট করে ফেলতেছেন। কারণ এই অল্প বয়সে যদি হুদাবাইয়ের মতো লোক যদি বলে সে নেতা, তাহলে সে নষ্ট হয়ে যেতে বাধ্য। এবং এই 111-এর আগে আমি প্রকাশ্যে বলেছি, বারবার বলেছি যে আপনি একটা খারাপ দিকে যাচ্ছেন, খারাপ দিকে ধাবিত হচ্ছেন, আপনি সাবধান হন, সাবধান হন, লিখিতভাবে মেল দিয়েছি। আমি দল থেকে 4 বার বহিষ্কার হয়েছি। এখন দলে আপনার অবস্থান কি? এখন আমি তো জানি আমি দলে আছি, আচ্ছা, কিন্তু বেগম খালেদা জিয়ার চারপাশে যে বলয়টা আছে সে বলয়টা অনেক কঠিন। এখানে এখন টাকা পয়সা অর্থের বলেন, ফলে সেটা আমরা ভাঙতে পারতেছি না বলে আজকে দল বারবার বিভ্রান্ত হচ্ছে। একটা রাজনৈতিক দল যখন ওপেন থাকে না, খোলামেলা থাকে না, এটা কমিউনিস্ট পার্টির মতো না যেখানে আমরা উদ্দুধার কক্ষে আমরা সিদ্ধান্ত নিব, যেখানে আমাদের ক্যাডার সার্ভিস ভালো করে ওঠে না। একটি বিএনপি একটি মধ্যপন্থী ডান ঘেঁষা রাজনৈতিক দল। এখানে বিভিন্ন মত পথের লোক এসে একটা প্ল্যাটফর্মে জমা হয়েছে। এখানে সবাই কন্ট্রিবিউট করতে চায়, বিনিময়ে তার বেনিফিট নিতে চায়। এখানে ফ্রি লাঞ্চ কেউ দেয় না। বিএনপির মতো রাজনীতিতে কেউ আদর্শ নিয়ে আসে নাই। এই ফর্মুলাতে আমি যদি আওয়ামী লীগকে বিবেচনা করতে বলি তাহলে আপনি কি বলবেন? আওয়ামী লীগ বিএনপির মধ্যে মানে চরিত্রগতভাবে কোনো পার্থক্য নেই। ওটা কিছুটা বাম ঘেঁষা, আমরা একটু কিছুটা ডান ঘেঁষা, পার্থক্য এটুকুই। আমরা মধ্যপন্থী দুইটা দলেই, কিন্তু আওয়ামী লীগ কিছুটা বাম ঘেঁষা, যার ফলে আপনি প্রায় দেখবেন যে কমিউনিস্ট সোশ্যালিস্টদের কিছু স্থান পাওয়া যায়। আর বিএনপি কিছুটা ডান ঘেঁষা, যার ফলে দেখবেন মৌলবাদ, মৌলানা, ওই মুসলিম লীগ বা ওই পুঁজিবাদী বা আপনাদের মতো যারা এই সমস্ত যে নতুন প্রজন্ম টেলিভিশন কে দাও, পাবলিক প্রাইভেট ওনারশিপ দিয়ে দাও, এইগুলা বিএনপি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আওয়ামী লীগের বেলায় এটা একটু কঠিন, পার্থক্য শুধু এদিকে। কিন্তু যদি মোটা দাগে বলেন, দুইটা দলেই একই পথের প্রতীক। আক্তার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলি বিষয়ের অবতারণা করেছেন। ব্যারিস্টার নাজমুল হুদা নিশ্চয়ই বিষয়গুলি মনে রাখবেন এবং বলবেন। আমরা একটু বিরতি নিব ব্যারিস্টার নাজমুল হুদা, বিরতির পর ফিরে আসবো অবশ্য জনাব টিপু বিশ্বাস আপনার কাছে। আমি একটি অন্য প্রসঙ্গ ধরে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে র্যাবের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, র্যাবকে রাখা হবে কিনা, নিষিদ্ধ করা হবে কিনা, নানা ধরনের কথা হচ্ছে। আপনার এই সম্পর্কে মূল্যায়ন, এবং আজকে আমরা দেখেছি যে র্যাবে কর্মরত 3 জন কর্মকর্তার বিরুদ্ধে এক ধরনের শাস্তিমূলক বরখাস্তই আমরা আরোপ করতে দেখেছি, সেটা সম্পর্কেও আপনাদের একটু মতামত। 3 জন কর্মকর্তার বিরুদ্ধে এক ধরনের শাস্তিমূলক বরখাস্তই আমরা আরোপ করতে দেখেছি, সেটা সম্পর্কেও আপনাদের একটু মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। প্রথমে আপনার কাছে ফিল করতে ফিরে
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব টিপু বিশ্বাস, র্যাব সম্পর্কে আপনার মতামত জানতে চাইছিলাম, যে অনেকখানে কথা উঠছে যে র্যাবকে রাখা উচিত কি উচিত না। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন র্যাবকে তিনি এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার পক্ষপাতী। এই পরিপ্রেক্ষিতে যদি আপনার একটু আপনার কথা বলতেন, যে আপনার মূল্যায়ন বা এই দাবি আপনি সমর্থন করেন। হ্যাঁ, র্যাব গঠন করা হয়েছে খালেদা জিয়ার সময়, এবং র্যাব গঠন করার পরে মূলত যেটা আমরা মনে করি যে এই দেশে জনগণের যে রাজনীতি, সেই রাজনীতিকে নস্যাৎ করার জন্যই র্যাব গঠন করা হয়েছে। র্যাব কতটুকু কারাপশন বন্ধ করতে পেরেছে এবং যারা কারাপশন করে তাদের বিরুদ্ধে ভূমিকা পালন করতে পেরেছে, এইরকম ধরনের আমার মনে হয় না। বরং এখন র্যাব টাকা নিয়ে জমি উদ্ধার করে, র্যাব টাকা নিয়ে মানুষ খুন করে, র্যাব ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। অতএব র্যাব গঠনের কথা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য র্যাব গঠন করা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য র্যাব গঠন করা হয়েছে, এ কথা ইতিহাস বলে না। বরং কিছু কিছু দুর্বৃত্তদের দমন টমন এ সমস্তগুলো দেখা যায়, কিন্তু প্রকৃত অর্থে এখানে বিচার আইনের যে শাসন, সে শাসন আমরা বুঝি মৌলানা ভাসানী বলেছিলেন শেখ মুজিবকে, শেখ মুজিব বলেছিলেন যে নকশাল দেখা মাত্র গুলি করো। মৌলানা ভাসানী বলেছিলেন মুজিব, নকশাল কারো গায়ে লেখা নাই, দেশে আইন আছে, বিচার আছে, আদালত আছে। অর্থাৎ আইনটা যদি সরকার নিজেই এবং বাহিনী নিজেই হাতে তুলে নেয়, তাহলে আইনের শাসন কি করে প্রতিষ্ঠা হবে? বরং বিশৃঙ্খলাই সেখানে হবে। বরং আমি বলবো যে কিছু কিছু দুর্বৃত্তদের দমনের কথা বললে পারেও আমরা সেই বিষয়টাকে আমার দিক থেকে আমি স্বীকার করি না, কেননা সব মানুষেরই বিচার পাওয়ার অধিকার আছে। এবং আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডকে গ্রহণ করি না, ক্রস ফায়ারের নামে যে সকল নাটক হয়েছে সেগুলোকে গ্রহণ করি না, এবং খালেদা জিয়ার আমলেই আপনার মোফাক্কার চৌধুরীকে হত্যা করা হয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি। ব্যারিস্টার নাজমুল হুদা, মেজর আখতারুজ্জামান অনেকগুলি বিষয় উত্থাপন করেছেন। আমি একটি বিষয় পেন্ডিং রেখেছিলাম, যে 111 ক্ষেত্রে ব্যারিস্টার রফিকুল হক আপনাকে সহ বিএনপির অন্য তিনজনকে সেই সময়কার দায়ী করেছেন, এবং সর্বশেষ র্যাব নিয়েও যদি আপনি একটু বলেন। না, উনি হয়তো রফিকুল হক সাহেব হয়তো মনে করেছেন যে আমরা কয়েকজন প্রভাবশালী মন্ত্রী হিসাবে হয়তো আমাদের প্রভাবটা আমাদের নেত্রীর উপরে করছে, এবং সেটার ভিত্তিতে যত কিছু হচ্ছে ভুলভ্রান্তি হয়তো আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করেছেন। কিন্তু এই ধরনের কথা তো ব্যারিস্টার রফিকুল হক সাহেব হরহামেশাই অত্যন্ত অসাবধানতার বশে বলেন। আমি ঠিক সেটাকে তারপরের দিন যখন আমি তাকে চার্জ করলাম যে রফিক ভাই এটা কি বলেন আপনি, না এই হুদা তুমি তো বোঝো না, এটা আমি তোমাকে মিন করিনি। সো দিস ইজ ইট। না, র্যাবের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, কারণ র্যাবটা এটা যে ব্যাকগ্রাউন্ড ফর অ্যাকচুয়ালি ফর্মিং দিস পার্টিকুলার ব্যাটালিয়ন, আমরা আপনাদের খেয়াল আছে হয়তো যে এখানে ক্লিন হার্ট অপারেশন, একটা আর্মি জেনারেটেড অপারেশন হচ্ছিল সন্ত্রাস দমনের জন্য, অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট ইফেক্টিভ একটা দমন প্রক্রিয়ার মধ্যে ছিলাম আমরা। এবং সেই সময় যখন নাকি ক্রিটিসিজম উঠলো যে এরকম আর্মি ইজ গেটিং টু মাচ ইনভলভ উইথ দিস, এবং সেখানে আর্মিকে ব্যারাকে নিয়ে যাওয়ার একটা প্রশ্ন উঠলো, ক্লিন হার্ট অপারেশনটাকে উইথড্র করা হলো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওটা যে ইফেক্টিভনেসটা ছিল, যে অনেক সন্ত্রাসীরা সেই সময় দেশের বাইরে চলে গেল, সন্ত্রাসীরা দমিত হলো, অনেক কিছুই ক্লিন হার্টের সময় কিন্তু হয়েছিল। I was the one, in fact, at that particular point of time in the cabinet, I proposed যে আপনি যখন ক্লিন হার্ট অপারেশনটা একদিকে যখন আপনি উইথড্র করে ফেলছেন, এখন এটা উইথড্র করার সঙ্গে সঙ্গে একটা অনরাশ অফ সন্ত্রাসী কিন্তু আবার তাদের নিজেদের জায়গায় ফিরে আসার চেষ্টা হবে। সো উই শুড হ্যাভ সাম সাচ মেজার্স টেকেন ইন দ্য ফর্ম অফ র্যাপিড অ্যাকশন, যেটা এটাকে প্রিভেন্ট করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেটাকে আর এই সেটেল করতে না দিতে পারে এদেরকে। তো সেই আইডিয়া থেকে কিন্তু মোটিভেট হয়ে আলটিমেটলি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নটা হলো, এবং সন্ত্রাস দমনের জন্য সেটা হলো। এবং এটা যে খুব যে ইনএফেক্টিভ ছিল তা না, এখন এটা হয়তো করাপশনের বিভিন্ন রকমের চার্জ টার্জ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আফটার অল দে আর ফ্লেশ অ্যান্ড ব্লাড, আমাদের মতোই মানুষ, আমরা তো ফ্রেশতা না, তারাও ফ্রেশতা হতে পারে না। দে আর অলসো সাসেপ্টেবল টু লটস অফ অফার্স অ্যান্ড প্রভোকেশনস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, তারাও মানুষ। কাজে আমাদের যেটা করা উচিত, তারা যদি কোনো রকমের অ্যাবিউজ করে থাকে অ্যান্ড সেটা যদি র্যাবের সুনামটা ক্ষুণ্ণ করে থাকে, তাহলে সেখানে আইন প্রয়োগ করে যারা দুষ্ট প্রকৃতির
তাদের শাস্তি দিতে হবে। ব্যাটালিয়ন কেন আপনি টাচ করবেন? কেন এটাকে বলবেন যে এটাকে এখন অ্যাবলিশ করা? তখন আপনারা যখন র্যাবের ধারণাটা যখন আপনারা দিলেন, তখন কি এরকম একটি লাইসেন্স টু কিল ধারণা দিয়ে No, that was not there, but this was definitely in the mind, যে মানুষের অধিকার, মানবাধিকারের যে প্রোটেস্টগুলি বা প্রতিবাদগুলি তখন আসছিল, আমরা এটাকে আইডেন্টিফাই করেছিলাম মানব অধিকার আর দানব অধিকার, দুটার মধ্যে পার্থক্য আছে। মানবাধিকার তখনই লঙ্ঘন হয় যখন মানুষের একটা অধিকার লঙ্ঘন Right. হয়, কিন্তু একটা দানব সেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে যারা সাক্ষী দেবে তাদেরকে মারবে, তার বিরুদ্ধে কোর্টে কাউকে নেওয়া যাবে না, এরা দানব। এই দানবের কোনো অধিকার নাই, এবং তাদেরকে এবং এই দানবটা আপনি কাকে বলছেন সেটা ঠিক করে দিবেন আপনি? না, সেটা তো অবশ্যই একটা না, প্রক্রিয়ার মধ্যে মানে দিয়ে হতে কেউ না হবে। কেউ এটা ঠিক করে দিবে। প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু হবে। মানুষের পক্ষে কি আসলে দানব ঠিক না, করা আপনি সম্ভব? দেখেন, এটা ঠিক বা করার- তাহলে আবার বিচার বিভাগ কেন থাকবে, না, আজকে আইন কেন দেখেন, থাকবে? আজকে দেখেন, আপনি আপনি একজন কি- এত নামজাদা আইনজীবী, সুপ্রিম কোর্ট না, বার সেটা না। অ্যাসোসিয়েশনের নির্বাচিত আপনি কি- সভাপতি। আপনি কি দেখছেন না আজকাল গডফাদার, গডমাদার কত রকমের কেন, grandmother expression নাই? আপনি- তো কাজে এগুলি হয়তো আমরা কোনো একটা সংজ্ঞায়িত ভাবে প্রকাশ করতে পারবো না, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্য হোল ইন্টেনশন ওয়াজ টু কার্ব দিস পার্টিকুলার সন্ত্রাসী কর্মকাণ্ড। এটা এখন অ্যাবিউজ হচ্ছে, আপনি অ্যাবিউজটা টেক কেয়ার করেন। আপনি বলছেন আপনি কি যে- পুলিশ ফোর্স যা ইচ্ছে তাই করছে তাই বলে পুলিশ ফোর্স উঠাই দেবেন? আপনি মনে করছেন যে র্যাবের থাকার দরকার আছে? যদি মেজর আখতারুজ্জামান ইয়ের বিরুদ্ধে বিএনপিতে আপনার অবস্থান সম্পর্কে একটু আপনি যদি 1 মিনিট একটু বলতেন, যে সেইটি একটু কিছু প্রসঙ্গ তুলেছিলেন যে বিএনপিতে আপনি শক্ত অবস্থান নিয়ে না, কিছু ও যেটা বলেছে পারফেক্টলি অলরাইট, কারণ আমি তো তার এটা ক্রিটিসিজমটা অ্যাকসেপ্ট করছি। আমার কথা হচ্ছে যে আমি পার্টিতে থেকেই অনেক কিছু করার চেষ্টা করেছি। অ্যাজ দ্য ফার্স্ট জিনিসটা আপনি নিজেই কোট করেছেন, আমি পার্টির তথ্যমন্ত্রী থাকা অবস্থাতে আমি একটা ফর্মুলা দিয়েছি which was diametrically opposite to the party's principle, তত্ত্বাবধায়ক সরকার। They were not supportive of it, এবং অপোজিশনের ডিমান্ডের সপক্ষে সেই জিনিসটা গেছে। কেন বললাম? বিকজ আই থট দিস ওয়াজ দ্য রাইট থিং টু ডু অ্যান্ড আই সেড ইট, এবং সেটার উপর আমি স্ট্যান্ড নিয়ে চেষ্টা করেছি। পরবর্তীতে কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। এই যে আপনি বললেন 2001 সালে আবার উনি বললেন যোগাযোগ মন্ত্রী হয়ে আসলাম কি করে, তথ্যমন্ত্রী হিসেবে রিজাইন করতে হলো বাধ্য হয়ে, কারণ আমি পার্টির এগেনস্ট একটা স্ট্যান্ড নিয়েছি। পরবর্তীতে পার্টি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে যে না, আমার স্ট্যান্ডটা তত খারাপ ছিল না, এবং তারা কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার 6 পার্লামেন্টের মাধ্যমে সেটাকে নিয়ে আসলো, নিয়ে এসে সেটাকে এক্সিকিউট করলো। আপনি যে কথাটা বললেন, সংলাপের কথা বলা, তুমি আমার উপর চেতে গেলেন, আমার উপরে বিভিন্ন রকমের খড়গহস্ত হলেন, পরে উনি সংলাপের জন্য নিজে বলেন নাই যে না, আলোচনায় আসুন, বসুন, কেন বলেন নাই সেটা? তো এগুলি তো আমার স্ট্যান্ড, যেটা আমি নেওয়ার চেষ্টা করেছি, বাট আমার সময় আমি হয়তো সাকসেসফুল হতে পারি নাই। পরবর্তীতে ওনার রিয়েলাইজেশনে হয়তো সেটা তিনি বাস্তবায়িত করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মেজর আখতারুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন অবশ্য আলোচনার আগে এই কথাগুলি যে বিএনপিও তার মিত্ররা আসলে সংসদে এখন নাই, আবার কঠোর আন্দোলন থেকেও নিজেদেরকে আপাতত গুটিয়ে রেখেছে দলটি। দেশের বড় একটি বা বৃহত্তর একটি দলের বর্তমানে অবস্থান আপনি কি রকম মূল্যায়ন করেন, বা আপনি আপনার মূল্যায়নে? এই রাজনৈতিক মূল্যায়ন করার আগে আমি এখানে যদি একটু সুযোগ নেই, র্যাব নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, জি, আমি তাহলে এই পর্বে আপনি র্যাব নিয়েই বলেন, তাহলে আমরা বিরতি নিয়ে ফিরে এসে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক তাহলে আমি র্যাব নিয়ে যদি আমাকে 3 মিনিট সময় দেন। জি 2 মিনিট। আসলে আমার মনে হয়েছিল আজকে যেহেতু র্যাব নিয়ে হচ্ছে, আপনারা তো জিজ্ঞাসা করতে পারেন, তাই আমি একটু ইন্টারনেট থেকে র্যাবের ব্যাপারে কিছু পেপার ডাউনলোড করে নিয়ে আসছিলাম। সেখানে দেখেন তার যে র্যাব গঠন করার যে প্রারম্ভিক অবস্থাটা, সেটা কি ছিল? অস্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যতম ছিল, এবং সেখানে বলা হয়েছিল পরিস্থিতি যখন সমাজের প্রত্যেকটি মানুষ অনিশ্চয়তার মাঝে ভুগছিল, তখন পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকার একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করে। আমার টিউ ভাই যে কথাটা বললেন যে দুর্নীতি দমন বা করাপশনের সঙ্গে কিন্তু এই এলিট ফোর্স র্যাবের কোনো সম্পর্ক নাই। র্যাবের 7টি স্পেসিফিক কারণ দিয়ে বলা হয়েছে। তার অন্যতম কারণ হলো একটির আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। আপনি আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীতে অফিসার নিয়ে আসতেছেন, সেনাবাহিনীকে অফিসারকে কমিশন দিয়েছেন, রিক্রুট করেছেন জওয়ানদেরকে, ট্রেনিং দিয়েছেন শুধু মানুষ কেমনে এফিশিয়েন্টলি মারতে পারে সেটা জানার জন্য। আর্মিতে আমি ওখানে মানুষ তৈরি করার জন্য, মানুষ গঠন করার জন্য ট্রেনিং দেই না। আমি আর্মি অফিসার আনবো আর শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি শৃঙ্খলা বজায় রাখবো, আমি কোর্টে যাব, ব্যারিস্টার সাহেবকে দেবো, ততক্ষণে আমার টিউ ভাইকে মেরে ফেলতেছে, ততক্ষণ পর্যন্ত সমাজকে মেরে ফেলতেছে, আমি গালে হাত দিয়ে বসে থাকবো, আমার বন্দুক নিয়ে বসে থাকবো? তাহলে আমি আর্মির থেকে কেন অফিসার নিয়ে আসলেন? সেদিন যখন গঠন করা হয়েছিল তখন আবার সুশীল সমাজ কেন বলেন নাই?
রমনা বটমূলে যখন বোমাবাজি করা হলো তখন সরকার কেন দায়ী করলেন? হুদাবাই তখন মন্ত্রী ছিলেন, তখন কেন ক্রিটিসাইজ করলেন? যখন আর্মিকে ডিপ্লয় করা হলো সারা বাংলাদেশে, আর্মি প্রায় 1 বছর থাকলো, তাদেরকে ইনডেমনিটি দিতে হলো, আর্মি ব্যাক করবে ক্লিন হার্ট অপারেশনের পরে, তখন যে প্রয়োজন ছিল, যে দানবের কথাটা বলছেন আপনি, তাকে দায়িত্ব দিয়েছেন আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। শান্তি শৃঙ্খলা কি গোলাগুলি ছাড়া হবে? আমার বিরুদ্ধে যে গোলাগুলি করবে, আজকে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা কি গোলাগুলি ছাড়া হবে? আমার বিরুদ্ধে যে গোলাগুলি করবে, আজকে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা কি এভাবে হয়ে যাবে? এরা কারা? আজকে একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল। যিনি মারা গেছেন ওনার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, আর যারা মারছেন তারা সব খারাপ লোক। তার সমাজটাকে এইভাবে হয়ে গেল। আজকে একটা জিনিস আমি বলতে চাই, দেখেন তার যে 7টা ডিউটি আছে, তার মধ্যে ডিউটিগুলো দেখেন। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা 1 নম্বর, 2 নম্বর অবৈধ অস্ত্র, গোলা বারুদ বিস্ফোরণ এবং এই ধরনের ক্ষতিকারক দ্রব্য উদ্ধার। এই দ্রব্যগুলো কি ঝাড়ু দিয়ে টুকায় টুকায় নিয়ে আসবে? আপনি চিন্তা করেন, কনসেপ্ট চিন্তা করেন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা, ও যদি গ্রেফতার না হয়, উনি বললো তুমি কালকে চলে এসো ভাই, কালকে গ্রেফতার হয়ে, আজকে তুমি চলে যাও, কালকে চলে আসো। এই জন্য রেপ বানিয়েছিলেন আপনি। হি হ্যাড দ্য ইনহেরেন্ট লাইসেন্স টু কিল, এটা বলতে হবে আপনাকে। আপনি জিজ্ঞাসা করলেন হুদাবাইকে যে তাকে লাইসেন্স টু কিল দিয়েছেন কিনা, অফকোর্স র্যাব গঠন করার সঙ্গে সঙ্গে তাকে ইনহেরেন্ট রাইট দিয়েছেন টু কিল দোজ দানব, এবং সে ডিসাইড করবে দানব কিনা। বিচারক ডিসাইড করতে পারবে, বিচারক সরকারি কর্মচারী, রাষ্ট্রীয় কর্মচারী। বিচারকরা অবশ্য সরকারি কর্মচারী না, অবশ্যই তারা বেতন ভোগ। এখানেই তো পার্থক্য। জি, কর্মচারী যে বেতন নেয় রাষ্ট্রের, সে রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী আপনি বলতে পারেন, সরকারি কাজে কর্মচারী। রাষ্ট্রীয় কর্মচারী র্যাবের অফিসারও, রাষ্ট্রীয় কর্মচারী বিচার বিভাগের অফিসারও। বিচার বিভাগ অফিসারকে বিচারপতি বলা হয়, র্যাবের অফিসার। আমি একটা এনকাউন্টারে কিন্তু হচ্ছে, আমি আসতেছি, এনকাউন্টার যাই হোক, শান্তি সুরক্ষার জন্য আমি একটা কথা বলছি। আজকে 3টা অফিসারকে আপনারা টার্মিনেট করেছেন। জি, আমি আসছি, 3টা আর্মি অফিসার টার্মিনেট করেছেন। যত সহজে 3টা অফিসার টার্মিনেট করলেন, এত সহজে কি আপনি সিভিল অফিসার টার্মিনেট করতে পারবেন? আপনি সেনাবাহিনীকে দেশের ক্রান্তিকালে বিপদে আমাদের রক্ষা ইউজ করবেন। তাদেরকে যখন আপনি পারবেন না, তখন তাদেরকে ডেকে নিয়ে আসবেন। আর তারা যখন আপনাকে মুক্ত করবে, আপনাকে ভালো জায়গায় পৌঁছাবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, তখন তাদেরকে আপনারা চাকরি খাবেন, ডিসমিস করবেন, পলিটিক্যাল চেঞ্জ হবে, সদস্য অফিস থেকে বের করে দেন। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কালকে বিএনপি ক্ষমতায় আসবে। সরকারি অফিসারও যথেষ্ট পরিমাণে। তাহলে আপনি কি ডিসিএসপি কে চেক করেছেন? এই যে 3টা আর্মি অফিসারকে তাদের শোকজ করার পর্যন্ত অনুমতি দিলেন না, তাদের আত্মপক্ষ রক্ষা করার সুযোগ দিলেন না। আজকে পত্রিকা দিয়ে দিচ্ছেন অমুককে ডিসমিস করেছেন। আপনি তার সামাজিক মর্যাদা, তার পারিবারিক চিন্তা করেছেন? সেটা নিশ্চয়ই আর্মির সিস্টেমে, আর্মি সিস্টেম না, আর্মি সিস্টেমে কি শোকজ করা আছে? আমরা একটা বিরতি নিয়ে আসি। আমি এখানে একটু আপনি বলছি, এইভাবে আর্মি অফিসারদেরকে বারবার আপনার সমাজে হ্যারাসমেন্ট করবেন, এটা ঠিক না। তাদেরকে ক্রান্তিকালে ইউজ করবেন, সমস্ত বিপদের সময় তাদেরকে ডেকে নিয়ে আসবেন, তারপর তাদেরকে ব্যবহার করে কোন ছুঁড়ে ফেলে দিবেন। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এটার জন্য কিন্তু আগামীতে মাসুল দিতে হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এই প্রসঙ্গে কথা বলতে। তবে আমার কাছে মনে হয় যে আর্মি অফিসারদের অবসরের ব্যাপারটা সেনাবাহিনী বা সেনা সদর দপ্তরের সাথে কনসাল্ট করেই করা হয়েছে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে মেজর আখতারুজ্জামান যেগুলি বলছিলেন সেগুলি নিয়ে জনাব টিপু বিশ্বাস আপনার কিছু বলার আছে বলছিলেন, আপনি যদি। আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে যে গণতন্ত্র চলছে, আমরা একটা স্বাধীনতা চেয়েছিলাম, স্বাধীনতা যুদ্ধ আমরা শুরু করেছিলাম, এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালীন অবস্থায় আমাদের এই রাষ্ট্রের জন্ম হয়ে গেল 9 মাসের মধ্যে, এবং সেটা ভারত এবং রাশিয়ার হস্তক্ষেপেই এখানে ক্ষমতায় আওয়ামী লীগকে বসিয়ে দেওয়া হলো। এবং আমাদের যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মুক্তি, সেটা কিন্তু অসমাপ্ত রয়ে গেল। এখানে অবাঙালিরা চলে গেল, বাঙালিরা ক্ষমতায় আসলো, এবং আমাদের সমাজতন্ত্রের নামে আমাদের অর্থনীতি লুটপাট করে সমস্ত রাতারাতি সমস্ত বড় লোক হয়ে গেল, এবং আমাদের শিল্প কলকারখানা সব ধ্বংস করে দিল, এবং এখানে সমস্ত বেআইনি রাষ্ট্রের সহায়তায় বেআইনিভাবে সব ধন সম্পদের মালিক হয়ে গেল, জমির মালিক হয়ে গেল। এবং আমি বলবো যে এই রাষ্ট্রের উৎপত্তি থেকে শুরু করে রাষ্ট্রের যে কার্যকলাপ, সেটাই হলো আপনার একটা ফ্যাসিবাদী এবং সন্ত্রাসী। এবং শুরু থেকেই আমি যে কথা বলে থাকি যে গোড়ায় গলদ,
প্রকৃত স্বাধীনতা আমরা পেলাম না। এবং এটার মধ্যে আজকে ৪৩ বছর ধরে সরকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র মানে ভোটাধিকার, সে ভোটও ঠিকমতো হয় না দুর্নীতির মাধ্যমে। এবারে যে 5 তারিখের নির্বাচন হয়েছে, কি বলবো, এটা প্রহসনের নির্বাচন না, এটা নির্বাচনী প্রহসন। এবং 143 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর 147 জন নামমাত্র সমস্ত সাজানো গোছানো অবস্থায়। 53 জন। এই পরিস্থিতির মধ্যে যে সরকার এখন বর্তমানে ক্ষমতায় আছে, এই সরকার একেবারেই জনগণ থেকে বিচ্ছিন্ন। এবং আমি বলি যে রাষ্ট্রের মূল স্তম্ভ হলো সেনাবাহিনী। এইটা ততক্ষণ পর্যন্তই গণতন্ত্রের খেলা চলে যতক্ষণ পর্যন্ত জনগণকে প্রতিরোধ করার বিষয় থাকে না, তখন গণতন্ত্র চলে। কিন্তু জনগণ যখনই উত্থিত হয়, আমরা দেখেছি, আমরা 52-তে দেখেছি, 54-তে দেখেছি, আমরা 69-70, পরবর্তীতে বাংলাদেশের এই অবস্থার মধ্যে আমরা দেখেছি অস্ত্র নিয়ে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়া হয়। শেষে এরশাদ অনুরোধ করেছিলেন যে তোমরা একটু নামো আমার পক্ষে। আর্মি বলেছিল যে এত জনগণ রাস্তায় আমরা কি করে নামি, আপনি সাহস আপনার পায়নি। জনগণ দিয়ে আপনি ফেস করেন। আমি এরশাদ সাহেবের প্রসঙ্গে আমি একটু বেশি নাজবুলতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যায় বেগম খালেদা জিয়া এই প্রথম সরাসরি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদকে দায়ী করেছেন, যা অস্বীকার করে নিজের তখনকার অবস্থান পরিষ্কার করে পাল্টা বিবৃতি দিয়েছেন এরশাদ সাহেব। আপনি এই দুটি বিবৃতি বা পাল্টা বিবৃতিকে কিরকম ভাবে এটার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আপনি এটা একটা ওই পাল্টা পাল্টি চলছে, ওইভাবেই চলবে। এটার ভিতরে কোনো যুক্তি আছে বলে আমি মেজর মনে আখতার করি না। আপনি কি চট করে তথ্যের একটু ব্যাপারে বলবেন? একটু এক মিনিটের হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি এবং এখানে বলার সময় একটু কুইকলি একটা কথা বলে যাচ্ছি। র্যাবের যে নিচের যে দাগটা আছে, যে কালারটা, সেই কালারের উদ্দেশ্য হলো, এই মূল মন্ত্র হলো উজ্জীবিত রঙের প্রতিটি সদস্য সন্ত্রাসমুক্ত, সুখী এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ। জি, মানে এগুলো তো- কাজে সেখানে যদি আমি আজকে বাংলাদেশের যদি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শান্তির জন্য আমাকে যুদ্ধ করতে হবে। এবং আজকে আপনি যে কথাটা আনতে চাচ্ছেন যে শান্তির সঙ্গে যুদ্ধের ব্যাপারটা আমরা মোটামুটি ভাবে পরিষ্কার, মানে আপনার বক্তব্যটা আপনি যদি এই প্রসঙ্গে একটু বলতেন, এই প্রসঙ্গে আপনার কোনো কিছু বলার আছে কিনা, তাহলে আমরা একটু অন্য বিষয়ে আমি যেতে পারতাম। বলতে চাই, জি করতাম। আমার বরং কথা হলো বেগম খালেদা জিয়া এত বছর পরে কেন, 30 বছর পরে কেন বললেন? এবং এর মধ্যে উনি কথাটাকে আমি যথার্থ মনে করি, কথাটাকে আপনি যথার্থ মনে করি। এরশাদ সাহেব মঞ্জুর হত্যা এবং জিয়াউর রহমান হত্যার সাথে জড়িত ব্যক্তি। কিন্তু তিনি বেগম জিয়া কেন এতদিন পরে বললেন, এতদিন সেটা হচ্ছে পরে বললেন কেন? এবং আসলে টিপু ভাই যে কথাটা বলছেন, আমি ওনার সঙ্গে একমত। আসলে এটা মানে দিবালোকের মতো সত্য যে জিয়া হত্যার পিছনে সবচেয়ে মূল যিনি নায়ক, যিনি খলনায়ক, সেটি হলো এরশাদ। এরশাদ তো সুপরিকল্পিত হয় জিয়াকে হত্যা করেছে। কিন্তু যে কোনো কারণে হোক বেগম খালেদা জিয়া উনি কথাটা বলেননি, উনি নীরব ছিলেন এবং অত্যন্ত নির্মমভাবে নীরব ছিলেন। আজকে তিনি কথা বলেছেন, তাতে আমরা অনেক আশাবাদী কথাটা বলাতে আপনার আশাবাদী হচ্ছে। যে সত্য উদ্ঘাটিত হবে। মেজর আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ব্যারিস্টার নাজবুল হুদা আপনার কাছে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসলে আপনার কাছে ফিরতে হবে। এটি আমাদের শেষ প্রশ্ন, এটা হচ্ছে কার্যকর বিরোধী দল। সেই প্রশ্নটি হচ্ছে যে মন্ত্রিসভা অংশ নেয় জাতীয় পার্টিকে আসলে কার্যকর বিরোধী দল আর বলা যাচ্ছে না, অনেকেই বলতে নারাজ। আমি বলা না বলে কিছু আসা যায় না। কখন একটি দল কার্যকর বিরোধী দল হতে পারে? 90-এর পরবর্তী সংসদীয় গণতন্ত্রে আমরা কার্যকর বিরোধী দল আসলে দেখেছি কিনা, এই বিরোধী দল এবং গণতন্ত্র নিয়ে আমরা এর পরের পর্বে কথা বলবো। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার নাজমুল হুদা, কার্যকর বিরোধী দল বলতে আমরা এই মুহূর্তে আমাদের কি প্রতি আমাদের আশা করা উচিত? 90-এর পরবর্তী আমরা আসলে কতটা কার্যকরী বিরোধী দল পেয়েছি? না দেখেন, অ্যাকচুয়ালি আনফর্চুনেট, এটা খুবই দুর্ভাগ্যের কথা যে আমরা সংসদের মতো একটা ইনস্টিটিউশন যেখানে সমস্ত আলোচনা অনুষ্ঠিত হবে, দেশের কল্যাণে নিবেদিত হবে, অর্থনীতি, রাজনীতি সব কিছুরই আলোচনা কেন্দ্রবিন্দু কিন্তু সংসদ। কিন্তু আমাদের বিগত যে এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা, সেখানে যেটা দেখা গেছে, এই যে পাল্টা পাল্টির যে শিকার, আমার মনে হয় বোধহয় আমাদের দেশের রাজনীতিটা অন্যরকম হতো যদি আমাদের দেশের রাজনীতিটা দুই নেত্রীর দখলে না থাকতো। তাহলে এটার গুণগত একটা এরকম কিছু একটা চেষ্টা, এরকম কিছু একটা প্রচেষ্টা তো আমার মনে হয় 2007-8 সালে করা হয়েছে, হ্যাঁ, বিখ্যাত -2
ফর্মুলা -2 ফর্মুলা, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক, ধরেন আমরা জাস্টিফাই করতে পারছি না ফর মেনি আদার রিজনস, বাট দ্য কোয়েশ্চেন ইজ ওনাদের তো সদিচ্ছা হওয়া উচিত ছিল। আজকে সারা জাতি যেখানে অত্যন্ত উদ্বেগের সাথে আশা করছে যে অন্তত এনাদের মধ্যে একটা সদিচ্ছা এই দেশকে একটা ভিন্ন খাতে নিয়ে যেতে পারে এবং মঙ্গলের দিকে নিয়ে যেতে পারে, সেই চিন্তাটা কেন তাদের মাথায় আসবে না? কিন্তু আজকে পাল্টাপাল্টি আমি আপনার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই, কেন আমি কিন্তু একটা দেখি উনাদের সম্পর্কে যদি আপনার বাদও দেন, আমরা আজকে রাজনীতিতে যারা দেখি তাদের বেশিরভাগ লোক তো করাপ্ট, তাদের বেশিরভাগ লোক তো মানে স্বজন তুষ্টি, নানা ধরনের নিজের পুষ্টি বাড়ানোর নানা ধরনের কার্যক্রমে তারা বিপৃত। এটা কারণটা হচ্ছে আমরা মুখে বলি তাদের দুজনকে কেন আমরা মুখে বলি আইনের শাসন, আমরা মুখে বলি আইনের শাসন, বাস্তবে আইনের কোনো শাসন নাই, আইনকেই শাসন করা হচ্ছে। দিস ইজ দ্য অনলি আনসার। আজকে সব কিছুর পেছনে অল দি ধরেন করাপশন বলেন, যে কোনো ম্যাল প্র্যাকটিস বলেন, সব কিছুর এগেনস্টে কিন্তু আইন আছে। আপনি সে আইনের শাসনটাই প্রয়োগ করেন। আমি আজকে যখন নাকি নারায়ণগঞ্জে ঘটনা দেখছি, 7টা খুন, হত্যা, গুম হচ্ছে, আপনি সেখানে অপরাধটা খুবই কম হাইলাইটেড হচ্ছে। কি হাইলাইটেড হচ্ছে? তুমি দায়ী না আমি দায়ী। এই পাল্টাপাল্টি দুই নেত্রীর মধ্যে, এটি পাল্টাপাল্টি। আজকে সারা সংসদের মধ্যে কোটি কোটি টাকার সংসদের যে অধিবেশনগুলো, কে স্বাধীনতার ঘোষক আর কে জাতির পিতা, আপনি যদি একটা কাউন্ট নেন দেখবেন ম্যাক্সিমাম টাইম হ্যাজ বিন স্পেন্ট অন দ্যাট। তো আজকে আপনি যে রেসপন্সিবল বিরোধী দলের কথাটা বলছেন, সেখানে আমার মনে হয় এই পাল্টাপাল্টির যে বিষয়টা, সেটা কিন্তু কোনো অবস্থাতেই একটা অপোজিশনকে রেসপন্সিবল করতে পারে না। এবং সেটা এমন পার্সোনাল লেভেলে পাল্টাপাল্টি, আমরা এমন গালাগালিও শুনি শীর্ষস্থানের ব্যক্তিদের মুখ থেকে, যেটা হয়তো একজন নাগরিক হিসেবে আমার লজ্জা পাওয়ার কথা, কিন্তু তাদের কি সে রিয়েলাইজেশন আছে? ওখানে দাঁড়িয়ে ওই পজিশন থেকে যে ভাষায় মাঝে মাঝে কথা হচ্ছে, সেটা উপলব্ধি করেন যে এটা কতখানি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। জনাব টিউ বিষয়ে আপনার কি অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা কি বলে? জনগণ কি আসলে এগুলিকে এতই অপছন্দ করে, গালাগালি বা এই রেশারেশি রাজনীতি? আমার তো মনে হয় পছন্দই করে। আমি বলতে চাই যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হয়েছে। এটা সংসদে জনগণের অর্থ ব্যয় করে ওখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয় আর যে আইন পাশ হয়, কথাবার্তা যা বলা হয় তা জনগণের পক্ষে নয়, নিজেদের মধ্যে ঝগড়া, আর আইন যা পাশ হয় তা জনগণের বিপক্ষে আইন পাশ হয়। সে কারণে আমি বলতে চাই যে অবশ্যই আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে এটা জনগণের রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত। জনগণের সংগ্রাম আরও দীর্ঘায়িত হওয়া উচিত। এই রাষ্ট্র একটি ফ্যাসিবাদী রাষ্ট্র, গণবিরোধী রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের যারা শাসক 43 বছর ধরে তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। শুধু শাসকদের দায় দিবেন নাকি আপনি সব রাজনীতিবিদদের দায় দিবেন? রাজনীতিবিদদের দায়িত্ব অবশ্যই নিতে হবে। রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছে, আমি বলতে চাই এই কথাটি যে রাজনীতি দিয়েই তো এই বিষয়ের পরিবর্তন করতে হবে। তো রাজনীতিবিদ, রাজনৈতিক দল তারা যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার দ্বারা তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। আমি বলতে চাই যে অবশ্যই জনগণের সংগ্রামের মধ্য দিয়ে এই রাষ্ট্রের যে ফ্যাসিবাদী রূপ সেটার পরিবর্তন করতে হবে এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আজকে আমি একথা বলতে চাই যে তাবেদারিত্ব চলছে। আপনি বললেন দলের মধ্যে জু হুজুর তাবেদারি এবং নেতারা তাবেদারি করছে। আমাদের আমি এটা একটি মন্তব্য করতে বাধ্য হচ্ছি, আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা তাবেদারি দেখি, আর যাদের প্রতি রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে আমাদের মিল আছে আমরা আশা করি, সে বাম রাজনীতির মধ্যে আমরা দেখি হচ্ছে বিভক্তি এবং নেতৃত্ব নিয়ে সাংঘাতিক রকমের। আমি কখনোই এই কথা আছে, এই কথা আছে, দুজন রাজনীতিবিদ মিলে 3টি দল করছেন, এই কথা আছে, কিন্তু আমি কখনো নেতৃত্বের বিষয় নিয়ে কখনো লালায়িত ছিলাম না। এখন রাজনীতিবিদরাও আছেন, আমাদের সময় লালায়িত নই। আমি এই কথা বলতে চাই, আমি এই কথা না, আমার কথাটা আমি শেষ করি। আমি এই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই জনগণের রাজনীতি, জনগণের জন্য রাজনীতি, জনগণের রাজনীতি এখানে আমাদের
কার্যকরী করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই জি, আপনি এগিয়ে যেতে হবে। পরিষ্কার করেছেন মেজর আখতারুজ্জামান। আমাদের 1 মিনিট। আমি খুব সংক্ষেপে বলবো, আধুনিক বিশ্বে বিরোধী দল বলে কোনো জিনিস নাই। এটি তো একটি সরকার এবং তার বিকল্প সরকার। ছায়া সরকার। আজকে যে সরকার আছে, এই সরকার একটা সুনির্দিষ্ট সময়ের জন্য আসছে, 5 বছর হয়, আমার এখানে 4 বছর আছে, পরবর্তী 4 বছর আরেকটি সরকার। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি বিকল্প সরকারে আছে। বিএনপি 4 বছরের প্রস্তুতি নিবে যে আগামী 4 বছর পরে সে কি করে ক্ষমতায় আসবে। এই যে তথাকথিত আন্দোলন, এই সমস্ত কারণে কিন্তু আজকে এগুলো হচ্ছে। এই যে সন্ত্রাস, হটকারিতা, টাকার খেলা, এগুলো কেন হচ্ছে? অযোগ্য লোকদেরকে দিয়ে আমরা এখানে নিয়ে আসতেছি। আজকে ভাই যে কথা বল নেতৃত্বের, যেহেতু আমাদের মধ্যে কোনো অনুশীলন নাই, কোনো রাজনৈতিক কোনো প্রক্রিয়া নাই, ফলে আমরা মনে করি বিরোধী দল, অর্থাৎ সরকার যা বলবে আমি তার বিরোধিতা করবো। এখন সরকার যদি আমার বাড়ির সামনে রাস্তা পাকা করে দেয়, আমি কি বিরোধিতা করবো? সরকার যদি আমার স্কুলটাকে যদি দালান করে দেয়, আমি কি বিরোধিতা করবো? আমি তো সহায়তা করবো। কাজে আমি হলাম বিকল্প না, বিকল্প সরকার। এই সরকার যা করছে আমি পরবর্তী তার চেয়ে আরো বেটার করবো। আমার মনে হয় যে এর পরে আর কোনো কিছু বলার অবসর নাই। জনাব মেজর আখতারুজ্জামান, জনাব টিপু বিশ্বাস এবং জনাব বেসির না, কিন্তু বর্তমান বিরোধী দল কিন্তু সে ধরনের বিরোধী দল না। সেই ধরনের বিরোধী দল না, সেই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। এই ছিল এই আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।